ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশন নেই। এইভাবে অনেকক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। আমি আর ইসরাত ভেতরে গেলাম। দুজনে খুব পাশাপাশি বসে আছি। ঘুরতে এসে তোমার ভালো লাগছে না? লাগছে মোটামুটি। আগে কখনো কোনো মেয়ের সাথে এভাবে ঘুরতে এসেছো? না, তুমি প্রথম। তাই বুঝি? কথা বলতে বলতে ইসরাত আমার কাঁধে তার মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, কেন? তাহলে কাঁধে শুয়ে পড়লে যে? ধর, তুমি মুডটাই নষ্ট করে দিলে। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মুড নষ্ট করে আবার শাস্তি হয় বুঝি? তোমার জন্য হবে। তা কি সেই শাস্তি? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমার চুলগুলোতে বিলি কেটে দিবে। পাগল নাকি তুমি? এইভাবে কেউ এরকম করে নাকি? আমি জানি না, আমাকে নিয়ে এটাই করতে হবে। না, পারবো না। নইলে আমি কান্না করে দিব। ওকে, শুয়ে পড়ো, তবুও কান্না করো না প্লিজ। ইসরাত আমার কোলে শুয়ে পড়লো আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাকে নিয়ে ঘুরতে আসার কারণ? সেটা পরে বলবো। ওকে। এইভাবে কিছুক্ষণ ইসরাতের সাথে পার্কে সময় কাটালাম। ইসরাত আমাকে নিয়ে একটা শপিং মলে ঢুকলো। এই, আমরা এখানে আসছি কেন? চুপচাপ দেখো, কোনো কথা বলবে না। ওকে। ইসরাত কয়েকটি শার্ট আর প্যান্ট নিয়েছে, তাও আবার আমার মাপ দিয়ে। মার্কেটিং করে আমরা দুজন বাইরে আসলাম। এই নাও, এগুলো তোমার জন্য কিনেছি। আমার জন্য আবার কেন কিনতে গিয়েছো? চুপচাপ থাকতে বলছি না, এখন এগুলো নাও। না, আমি নিতে পারবো না। কি, তুই এগুলো নিবি না? ও যেই পরিমাণে রেগে গেছে, জানি না আমাকে আবার কি করে, তাই ভয়ে ভয়ে ওর হাত থেকে ব্যাগগুলো নিলাম। কাল তুমি এগুলো পরে কলেজে আসবা। এগুলা পরে আসতে হবে? হবে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। সেইখানে কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলাম। ইসরাত একটা রিক্সা ডাক দিল। আমি আর ইসরাত রিক্সায় পাশাপাশি চেপে বসলাম। আচ্ছা, তুমি যে আজকে কলেজ মিস দিয়ে আমার সাথে ঘুরতে এসেছো, তোমার বাবা কিছু বলবে না? না, বাবা কিছু বলবে না। কেন? কারণ আমি কোনোদিন কলেজে মিস দিই নাই, তাই একদিন মিস দিলে সমস্যা নাই। ও। ইসরাত তার বাড়ির সামনে নেমে গেল আর আমি চলে এলাম বস্তিতে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে থেকে খেয়ে আসার কারণে পেট ভরে আছে। এমন সময় চাচা আমার ঘরে আসলো। চল, আজকে আমাদের সাথে খাবি। না চাচা, আজকে বাইরে খেয়ে এসেছি। বাইরে খেয়েছিস মানে? মানে একজনের সাথে ঘুরতে গিয়েছিলাম, সে আমাকে খাইয়ে দিয়েছে। ওহ, তাহলে জিরিয়ে নে। চাচা চলে গেল। আমি বসে বসে একটা বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে চোখে ঘুম লেগে গেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম তার হিসাব নাই। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, আর আমার সামনে মামা বসে বসে একটা বই পড়তেছে। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে ঘুম থেকে ওঠাননি কেন? তোকে ঘুমে দেখে তোকে আর বিরক্ত করি নাই। ওকে। তা বাড়ির সবাই কেমন আছে? সময় ভালো, কিন্তু তোর নানা খুব অসুস্থ, আগের চেয়েও। সময় পেলে একদিন দেখা করতে যাব। আমার সাথে এখন আয়। না মামা, আজকে না, আর একদিন যাব। এইভাবে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাহলে আজকেই যাই, আবার আরেকদিন আসবো। ওকে। তা যা যা লাগবে সব আমাকে বলিস। আচ্ছা, এই বলে মামা চলে গেল। আমি অজু করে মায়ের কবরটা জিয়ারত করলাম। তারপর বস্তির গলিতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তানবীর কল দিল। বল। তুই কি চলে আসছিস নাকি ইসরাতের সাথে আছিস? আমি তো দুপুরে চলে আসছি। শালা একটা কল দিতে পারলি না? মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন তো আর আমাকে মনে পড়বে না, এখন তো ইসরাতকে পেয়েছিস। শালা, তোরে পাইলে দেখামো মজা। তুই তোর সাথে ইসরাতের তুলনা করস কেন? কেন করলে সমস্যা কি? তুই কই আর ইসরাত কই? থাক, আর সুনাম করতে হবে না। তা কেন কল করেছিস? কয়েকদিন পর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি চাই তুই সেখানে অংশগ্রহণ করিস। দূর, কি যে বলস তুই। আচ্ছা, তুই কাল আয়, সব কালকে বলবো। ওকে। তানবীর কল কেটে দিল। আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে ঘরে নিয়ে আসলাম। ঘরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়ার ফাঁকে খাবারগুলো খেয়ে নিলাম, আবার পড়তে লাগলাম। এমন সময় কেউ একজনের কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। হো, তুমি? তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো নাই? মনে ছিল না, এখন করব। মনে থাকে যেন। তা কি করছো? এই তো পড়ছি। তুমি? আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কিভাবে পড়ো? আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো কোনোদিন এত রাত পর্যন্ত পড়ি নাই।
তাহলে এখন জেগে আছো কেন? তোমার সাথে কথা বলবো তাই জেগে আছি। ও, তার রাতে খেয়েছো? খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। কাল কিন্তু অবশ্যই আমার দেওয়া শার্ট প্যান্ট পরে আসতে হবে। যদি না পড়ে যাই তাইলে? তাহলে তোমার একদিনকে নয়তো আমার কয়দিনকে লাগে। ওকে, পড়বো। তোমাকে আমি নতুন সাজে দেখতে চাই। ওকে, আচ্ছা, আমার ঘুম আসছে। আর একটু কথা বলি। আমার যে ঘুম আসছে। ওকে, তাহলে তুমি ঘুমাও, পরে না হয় কথা বলবো। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবছি ইসরাতের কথা। ও কিভাবে এতটা পরিবর্তন হলো। আগের ইসরাতের সাথে এখনকার ইসরাতের আকাশ পাতাল ব্যবধান। কিভাবে তার এই উন্নতি হলো। ইসরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। তারপর ইসরাতের দেওয়া জামাগুলো পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার পর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন আসছি। তানবীরের সাথে দেখা হতেই, কি রে মামা, তোকে তো আজকে অন্যরকম লাগছে। কিরকম লাগছে? প্রকাশ করার ভাষা নেই আমার। হয়েছে হয়েছে, আর প্রকাশ করতে হবে না। আচ্ছা, কিভাবে হলো আমাকে একটু খুলে বল। ক্লাসের পরে বলবো। আমি দূরে তাকিয়ে দেখি ইসরাত আমার দিকে এগিয়ে আসছে। ইসরাত আমার কাছে এসে কোনো কথা না বলে চুপচাপ আমাকে দেখতে লাগলো। বাহ, তোমাকে আজকে দারুণ লাগছে। তাই বুঝি? কেন, আমি কি মিথ্যা বলছি? না, মোটেও না। ইসরাত মিথ্যা বলে। আজকে সত্যি তোকে অন্যরকম লাগছে। থাক, আমার আর লজ্জা দিচ্ছ না। কই, তোমাকে লজ্জা দিলাম? যা সত্যি তাই বলছি। দেখিস না অন্যেরা তোর দিকে তাকিয়ে আছে। দূর বাদ দে, ক্লাসে চল। চল। ইমন, প্রতিদিন তো তানভীরের পাশে বসো, আজকে আমার পাশে বসতে হবে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে? কি হলো, বসবে? তা কি করে হয়? ওকে, আজকে ইমন তোর পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানবীর অন্য একজনের সাথে বসলো আর আমি ইসরাতের পাশে বসলাম। ইসরাতের ফ্রেন্ডরা আসলো, আমি তাদের থেকেও চুপ করে রয়েছি। ইমন ভাইয়া, আমরা জানি আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করা যায় না? মাপ তো আমি সবাইকে করে দিয়েছি। বলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। সবাই আমাকে তাদের দলে নিয়ে নিল। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। আচ্ছা, তুমি কি এই লাইনটা বোঝাতে পারবে আমাকে? কই দেখি। এই যে এইটা। এটা তো একবারে সোজা। তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না। আমি ইসরাতকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো কেন? স্যার, আসলে আমি কথা বলছি না, আমি ওকে এইটা একটু বোঝাচ্ছিলাম। বেয়াদব, ভদ্রতা জানো না নাকি? স্যারদের মুখের ওপর কথা বলার সাহস কি করে হয়? কি হলো ইমন, তুমি চুপ কেন? উনি তোমাকে ভুল বুঝে অপমান করে যাবে আর তুমি সহ্য করে নিবে? তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? বেয়াদবি মাফ করবেন, আপনি যা বুঝছেন সব ভুল। ইমন আমার সাথে কথা বলে নাই, বরং আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তাহলে ও বেয়াদবের মতো মুখের ওপর কথা বলছে কেন? আপনি ওকে ভুলে যাবেন মানে? এটা তো মানা যায় না, তাই ও আপনাকে সত্যটা বলতে চেয়েছে। ইসরাত, তুমি বসো। একমাত্র বেয়াদব ঘরের সন্তান হলে এইভাবে কথা বলতে পারে। আমি এতক্ষণ ভদ্রতার জন্য চুপ করেছিলাম, কিন্তু স্যার এবার সীমানা ক্রস করে যাচ্ছে, তাই রাগ উঠে গেল। স্যার, আপনি অভদ্রভাবে কথা বলুন। আপনি এইখানে আমার পরিবারকে টানছেন কেন? কি, তুই আমাকে ভদ্রতা শেখাবি? তোর বাবা মা কি তোরে ভালো কোনো শিক্ষা দিতে পারে নাই? আমি আগে একরকম ছিলাম, এখন আর একরকম আছি, তাই অতি সম্মানের সাথে বলছি যে সীমানা ক্রস করবেন না। স্যার, আপনার কোনো অধিকার নেই যে ওকে এইভাবে অপমান করার, আর নিজের অবস্থান থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। তুমি আবার ওর সুপারিশ করছো কেন? ও তো বেয়াদব ঘরের সন্তান। স্যারের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাগে চোখগুলো লাল হয়ে আছে। স্যারকে মারার জন্য এগিয়ে গেলাম, তখনই কয়েকজন ছেলে মেয়ে এসে আমাকে ধরে ফেললো। স্যার ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই আমাকে বোঝাতে লাগলো। আমার মাথা গরম হয়ে আছে। স্যার আমার পরিবার কথা টেনে আমার মাথা গরম করে ফেলেছে। সবাই আমাকে ধরে একটা চেয়ারে বসালো আর আমার মাথায় পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বাবা, ক্লাসে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাহলে সব শুনো। এই বলে ইসরাত সব বলতে লাগলো। প্রিন্সিপাল স্যার একবার আমার দিকে তাকাচ্ছে, আবার স্যারের দিকে তাকাচ্ছে। ইসরাতের বলা শেষ হলে, সরি স্যার, কিন্তু আমার মাথা গরম ছিল। না, ইমনের কোনো দোষ ছিল না। আমি কোনো কথা না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। স্যার ওনার রুমে নিয়ে গেল। সরি, আর হবে না। স্যার প্লিজ আমার কথাটা তো শুনবেন, প্লিজ স্যার। ওকে, আর লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এবার আমার দিকে তাকালো। আপনি কি করে আমার পরিবারের কথা জানেন? তা আপনি কিভাবে বুঝলেন যে আপনার ফ্রেন্ড আমার মামা?
ও, আমি কারো দয়া এই কলেজে পড়ি না, বরং নিজের মেধার জোরে এই কলেজে চান্স পেয়েছি। আমার কি কোনো শাস্তি আছে? ওকে স্যার। ধন্যবাদ স্যার। আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। ক্লাসে ঢুকতেই সবাই আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ ইসরাতের পাশে গিয়ে বসলাম। ইসরাতের চেহারাতে হাসি ফুটে উঠলো। হয়তো এতক্ষণ সে চিন্তা করছিল আমার জন্য। কি হয়েছে, সব ঠিক আছে তো? ক্লাস শেষ করে বলবো। কলেজ ছুটি দিয়ে দিল। আমরা ফ্রেন্ড সবাই একটা জায়গায় বসলাম। প্রিন্সিপাল তোকে ডেকে কি বলেছে? স্যার আমাকে আগের থেকে চেনে। বাবা কিভাবে তোমাকে চিনবে? তোমার বাবা আর আমার মামা দুজনে ভালো বন্ধু। ও, তা আর কিছু বলেছে? না, আর তেমন কিছু বলে নাই। ভাইরে, তোর যে এত রাগ তা তো জানতাম না। স্যার আমাকে অপমান করলে আমি চুপচাপ সহ্য করে নিতাম, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গেছে, তাই রাগ উঠে গেল। ঠিক করেছিস, আমার খুব রাগ হয়েছিল। তুমি আবার মাঝখান থেকে কথা বলতে গেলে কেন? ও মা, উনি তোমাকে এইভাবে অপমান করবে আর আমি বসে বসে দেখবো নাকি? থাক, আর বলতে হবে না, এখন চলো বাসায় যাই। ওকে, আমিও তাহলে যাই, কালকে আবার দেখা হবে। ওকে, বাই। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমিও চলে এলাম বস্তিতে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে রইলাম। এমন সময় আবার কল আসলো। মামা বলেন। মামা কিছু বলছে না, শুধু ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। মামার কান্না শুনে আমি অবাক। কি হয়েছে বলেন? তোর নানা আর বেঁচে নেই। মামার কথা শোনার পর অজান্তে নিজের চোখ দিয়ে পানি পড়ছে। আপনারা এখন কোথায়? হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি আয়। এই বলে মামা কল কেটে দেয়। আমি দ্রুত উঠে রেডি হয়ে বের হলাম। আরে ইমন, কই যাচ্ছিস? আমার নানা মারা গেছে, তাই ওনার কাছে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে। আমি দ্রুত চলে গেলাম হাসপাতালে। দেখি নানার কেবিনের সামনে সবাই বসে কাঁদছে। আমাকে দেখে তাদের কান্না আরও বেড়ে গেল। ওদের অবস্থা দেখে নিজেকে সামলানো বেশ কঠিন, তাই নিজেও ভেঙে পড়লাম। সবাইকে কোনো মতে সান্ত্বনা দিতে লাগলাম। নানার লাশটাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সবার সাথে আমিও গিয়েছিলাম। হাসি খুশি বাড়িটা মুহূর্তে একটা মরা বাড়িতে রূপান্তরিত হলো। কিছুক্ষণ আগে নানার দাফন আমরা সবাই শেষ করলাম। সবার মুখের হাসি যেন দাফন হয়ে গেছে। এইভাবে দিনটি পেরিয়ে গেল। রাতে শুতে যাব, তখন মোবাইলটা বের করে দেখি অনেকগুলো কল আছে। ইসরাত আর তানভীর কল দিয়েছে। হঠাৎ ইসরাত আবার কল দিল। আমি কলটা রিসিভ করতেই, এই তোমার মোবাইল সারাদিন বন্ধ কেন? আর তুমি কোথায় গিয়েছিলে? আসলে আমি গ্রামে এসেছি, আমার নানা মারা গিয়েছে তো তাই। তোমার না পরিবারে তোমার সাথে ঝামেলা চলছে, তাহলে গ্রামে কি করছো? সব মিটে গেছে। কিভাবে? আগে আমি শহরে ফিরি, তারপর না হয় সব বলবো। ও, তাই বলে কি আমাকে একটা কল দিয়ে জানানো যায় না? আসলে কাজ নিয়ে থাকাতে মোবাইলে কথা মনে ছিল না। এখন তোমার পরিবার কেমন আছে? আগে থেকে একটু বেটার আছে। রাতে খেয়েছো? মাত্র খেয়ে শুতে আসলাম আর মোবাইলটা অন করলাম। আমি তোমাকে মোবাইলে না পেয়ে বস্তিতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে সেখানেও পাইনি। আমার জন্য এত চিন্তা কেন তোমার? ইস, চিন্তা হবে না আমার? আমি আজকে সারাদিন ঠিকমতো খাবারটা খেতে পারি নাই। পাগল নাকি তুমি? এখন খেয়ে আসো। তোমার সাথে কথা বলার পর খাবো। বললে না তো কেন চিন্তা হচ্ছিল আমার জন্য? তুমি একটা হাদারাম, বুঝতে পারছো না? বুঝিয়ে দিলে তো বুঝবো। থাক, আর বুঝতে হবে না। তাই নাকি? তাই। আচ্ছা, তুমি কাল আসবে? কালকেই চলে আসবো আমি। তোমার গলা শুনতে পেরে শান্তি লাগছে খুব। তাই বুঝি। আচ্ছা বাই, কিছু খাবো আমি। ওকে, গুড নাইট। কলটা কেটে দিয়ে সাথে সাথে তানবীরকে কল দিলাম। হয়তো ও আমার জন্য এখনো চিন্তা করে যাচ্ছে। কিরে, তোর মোবাইল আজকে সারাদিন বন্ধ কেন? আমার নানা মারা গেছে, তাই সবার সাথে গ্রামে এসেছি। ও আচ্ছা, তুই কি গ্রামে থাকবি নাকি চলে আসবি? না রে, থাকবো না, কালকে চলে আসবো। শালা, অন্তত কল দিয়ে তো জানাতে পারিস। দোস্ত, মনে ছিল না আমার। সারাদিন যে কেমনে কাটলো বুঝতেই পারিনি। ওকে, তুই ঘুমা, বাই। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে মোবাইলটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে চুপচাপ নাস্তা করে নিলাম। কারো মুখে কোনো হাসি নেই। নাস্তা করার পর আমি আবার ব্যাগটা গুছিয়ে নিলাম। মামাকে ডেকে অন্য জায়গায় নিলাম। কিরে, কিছু বলবি নাকি? বলার জন্যই তো এনেছি। বল, কি বলবি? মামা, আমি আজকেই শহরে ফিরতে চাই। সে কি, কাল এসেছিস আবার এখনই এই অবস্থা চলে যাবি? আসলে কলেজ থেকে তো ছুটি নিয়ে আসি নাই, আর আমি বইপত্র কিছুই সাথে নিয়ে আসি নাই। আরো কয়েকদিন থেকে গেলে হয় না? না বাবা, আর জোর করো না। যেই দিন নানাকে স্মরণ করে গরিব মিসকিনকে খাওয়াবে, সেই দিন আবার আসবো। তাহলে তুই এই কয়দিন তোর বাড়িতে থাকিস। আমার বাড়ি মানে? আমরা তো তোর বাড়িতেই থাকি।
আর আমি চাই আমরা যতদিন গ্রামে আসছি তুই ততদিন সেখানেই থাকবি। ওকে, বাড়িতে কাজের লোকের আছে, তোর কোনো সমস্যা হবে না। তাহলে আমি বেরিয়ে পড়ি। ঠিক আছে, আর টাকা লাগলে বলিস। না লাগবে না, তোমার ক্রেডিট কার্ড আমার কাছে আছে। ওকে, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। ওকে। তারপর ব্যাগটা নিয়ে নানির কাছে গিয়ে নানিকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। দীর্ঘ কয়েক ঘন্টা গাড়িতে ভ্রমণ করে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই মনটা যেন হা হা করে উঠল। চারদিকে মনে হয় আমার মায়ের ডাক শুনতে পারছি। মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। আরে সাহেব, আপনি কখন এসেছেন? হঠাৎ শাহানার কথা শুনে পেছনে তাকালাম, দেখি শাহানা তাকিয়ে আছে। এই তো মাত্র এসেছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে। আমি আমার মায়ের রুমে চলে আসলাম। এসে দেখি মায়ের ছবিটা টাঙানো দেয়ালে। আমি ছবির সামনে গিয়ে দাঁড়ালাম, নীরবে মায়ের কথা ভেবে 2 ফোঁটা জল অশ্রু ঝরে দেওয়ালে। আমি ছবির সামনে গিয়ে দাঁড়ালাম, নীরবে মায়ের কথা ভেবে 2 ফোঁটা অশ্রু ঝরে ফেললাম। মায়ের সাথে কথা না বলে আমি ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। শাহানা আমাকে খাবার বেড়ে দিল। শাহানা হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। এই মেয়েটা আমাকে খুব ভালো করে চিনে। আপনাকে দেখে খুব খুশি লাগছে আমার। কেন? যখন আপনারা এই বাড়িতে ছিলেন তখন বাড়িটার চেহারা কত সুন্দর ছিল, আর যখন ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন বাড়িটা বড্ড অসহায় লাগছিল। ও, তা তুই এখনো এই বাড়িতে পড়ে আছিস কেন? এই বাড়িতে আমার আপুর স্মৃতি রয়েছে, তাই আর ছেড়ে যেতে পারি নাই। ও, আজ আপনাকে দেখে বাড়িতে বড্ড ভালো লাগছে, মনে হয় আগের পরিবার ফিরে এসেছে। হয়তো। জানেন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য পাগল হয়ে আছে। ওনারা আপনার সম্পত্তি আপনার নামে আবার করে দিয়েছে। জানি আমি। সাহেব, একটা কথা বলবো? বল। আচ্ছা, আপনাকে যখন বের করে দিয়েছিল তখন আপনি কোথায় থেকেছিলেন? একটা বস্তিতে। এখন থেকে এই বাড়িতেই থাকবেন আপনি? না রে, একটা শর্ত মামাকে দিয়েছি, যদি পূরণ করতে পারি তাহলে আসবো। ও আচ্ছা, আপনি খান। আমি আর কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে তানবীরকে কল দিলাম। কিরে বল। দোস্ত, আমি শহরে একটু আগেই এসেছি। তুই এখন কই? আমি এখন আমার বাড়িতে। আচ্ছা, আমি আসবো নাকি? এখন আসবি? তুই আমাকে ঠিকানা মেসেজ করে পাঠা, আমি আসছি। ওকে, পাঠাচ্ছি। তানবীরকে ঠিকানা পাঠিয়ে দিলাম আর ইসরাতকে কল দিলাম। হ্যালো ইসরাত। তুমি কি এসেছো? এসেছি। আমার বাসায় আসবা? বাসায় মানে আমি আগে যে জায়গায় থাকতাম সেই জায়গায়। ওকে, কিন্তু ঠিকানা কই পাবো? মেসেজ করে দিচ্ছি। ওকে, দাও। আমি কল কেটে দিয়ে ঠিকানাটা ইসরাত আর তানবীরকে মেসেজ করে দিলাম। শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ পড়লো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি বাইরে তানবীর দাঁড়িয়ে আছে। আয়, ভেতরে আয়। তানবীর আমাকে এই বাড়িতে দেখে খুব অবাক হয়ে বাড়ির ভেতরে চারপাশ খুব ভালো করে দেখতে লাগলো। আমি তানবীরকে আমার রুমে নিয়ে গেলাম। কিরে তুই, এবার কি তোর? কেন, কি মনে হয়? মনে হয় কোনো রাজপ্রাসাদ এসে পড়েছি। তাই বুঝি? ভাই, এখানে তুই আগেই থাকতি? তোর এই বিশাল বাড়ি ছেড়ে তুই বস্তিতে থাকিস কেন? এটারও তো তোকে আগেও দিয়েছি, এখন দিতে ভালো লাগছে না। ইসরাতকে এখানে আসতে বলেছি। কেন? একা একা ভালো লাগছিল না, তাই তোদের দুজনকে আসতে বলছি। আমার কেন জানি মনে হয় তুই ইসরাতকে খুব ভালোবেসে ফেলেছিস, তাই ওকে নিয়ে খুব ভাবিস তুই। দূর বেটা, কি বলিস তুই? ওর সাথে আমার শুধু ফ্রেন্ডশিপ, আর কিছুই না। থাক, আমাকে আর উল্টো বুঝিয়ে লাভ নেই, আমি জানি তোদের ব্যাপারে। কোসু জানিস তুই? কি এত কথা বলা হচ্ছে শুনি? হঠাৎ ইসরাতের কথা শুনে দরজায় তাকিয়ে দেখি ইসরাত দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ভিতরে আসতে বলো নাই। ও সরি, আচ্ছা ভেতরে আসো। ইসরাত আমার পাশে এসে বসলো। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে। আমি জানি কি কি প্রশ্ন ঘুরছে, সব বলবো, সমস্যা নাই। এই বলে আমি শাহানাকে ডাক দিলাম। শাহানা আমার রুমে আসলো। আমাকে ডাকছেন সাহেব? আমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে পারবি? না পারার কি আছে, আমি এক্ষুনি আনছি। এই বলে শাহানা চলে গেল। আমি শুধু এটা জানতাম যে তোমার পরিবার আছে, কিন্তু তাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন কি হলো আবার? জানি তুমি আমাকে এইভাবে কল্পনাও করো নাই, তাই তোমাকে সব বলবো। ইসরাতকে মামার সাথে আমার কথোপকথন সব বললাম। বাহ, তাহলে তো তুমি আমার সব ফিরে পেয়েছো। এখনো পাই নাই, বাট পাবো। তুমি কি কাউকে ভালোবাসো? ইসরাতের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। আরে না, কি বলছো? আমি কি ভালোবাসার মতো কোনো ছেলে হলাম? বাসে একজন খুব ভালোবাসে। কে সে? পরে জানতে পারবা। এর মাঝে শাহানা আমাদের জন্য কিছুর ব্যবস্থা করলো। আমরা সেগুলো খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম।
তারপর ইসরাত আর তানবীরকে বিদায় দিয়ে দিলাম, তারা চলে গেল তাদের বাসায়। আমিও বস্তির দিকে হাঁটা ধরলাম, কারণ আমার জামা কাপড় ওইখানে থাকলেও আমার বই খাতা কিছুই নাই। বস্তিতে ঢুকে ঘরে ঢুকলাম, একটা ব্যাগ বইগুলো গুছিয়ে চাচার ঘরের দিকে হাঁটা ধরলাম। চাচার ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দিলাম, কিরে তুই কখন আসলি? গ্রাম থেকে ফিরেছি দুপুরে। এখন আবার কই যাচ্ছিস? আমার মায়ের বাসায় ফিরে যাচ্ছি। কেন ওইখানে যাবি? মামা বলেছে যতদিন না তারা আসছে ততদিন ওইখানে থাকতে। এখন কি চলে যাচ্ছিস? বই নিতে এসেছি, তাই আবার চলে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস। ওকে চাচা, আমি যাই তাহলে। এই বলে আমি চলে আসলাম আমার বাড়িতে। গেট দিয়ে ঢুকতেই শাহানা বলে উঠল, আরে সাহেব, আপনি কই গিয়েছিলেন? আগে যেখানে থাকতাম সেইখানে গিয়েছি। ও, আমাকে তো একবার বলে যেতে পারতেন। আসলে মনে ছিল না। এখন খাবেন নাকি আরো পরে খাইবেন? তুই খাবার বাড়তে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর শাহানা ডাক দিল খাবার খাওয়ার জন্য। আমি গিয়ে খেয়ে চলে আসলাম। রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকে আর মোবাইল না টিপে আর পড়তেও না বসে ঘুমিয়ে পড়লাম। ক্লান্তির কারণে ঘুম চোখে এসে পড়ল। মাঝরাতে মোবাইলের ভাইব্রেশনের কারণে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইসরাতের কলটা ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। কি হয়েছে, এত রাতে কল দিয়েছে যে? কোথায় এত রাত হলো? সব সময় তো এই সময় কথা বলি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, তাই রাত গভীর মনে হচ্ছে। তোমার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না, ঠিক আছে। আচ্ছা তুমি ঘুমাও, আমি পরে কল দিব। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে আবার হারিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে আসলাম। তানবীর দেখি একা একা বসে আছে। কি রে, কার জন্য অপেক্ষা করেছিস নাকি? তোর জন্য করেছিলাম, তুই আসবি বলে। এসেছি তো। দোস্ত, কালকে একটা জিনিস আমাকে খুব ভাবিয়েছে। কি সেই জিনিস? আমার মনে হয় ইসরাত তোকে পছন্দ করে। দূর, পাগলের মতো কি বলিস এইসব? আরে গাধা, ওর প্রতি ভালোবাসা জন্মেছে মনে হয়। অসম্ভব, এটা হতেই পারে না। ও তোর যেভাবে খেয়াল রাখে, আমার মনে হয় ও তোকে নিয়ে স্বপ্ন দেখে। জানি ও আমার খেয়াল রাখে খুব, তাই বলে কি ভালোবাসতে হবে নাকি? তুইও কি ওকে ভালোবাসিস নাকি? দূর বেড়া, কি যে বলিস না তুই। সত্যি করে বল। কিছুটা। পারবি ওকে নিয়ে সুখে থাকতে? হঠাৎ এইগুলো কেন বলছিস? তোর প্রতি ইসরাতের ভালোবাসা দেখে আমি কাল অবাক হয়ে গেছি। ও তো সবসময় আমার খেয়াল রাখে। আমি জানি ও তোকে ভালোবাসে। না, তুই হয়তো ভুল ভেবেছিস। তাহলে চল একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? তুই ইসরাতের সামনে একটা মেয়েকে নিয়ে ঘুরবি আর রিয়াকশন দেখবি। ও যদি কষ্ট পায়? পরে ওকে সব খুলে বলিস। ওকে, কিন্তু মেয়ে পাবো কই? আমার ফ্রেন্ড শিলাকে আমি ম্যানেজ করে দেব। ওকে। দাঁড়া, আমি শিলার সাথে কথা বলি। ওকে, যা। তানবীর চলে গেল শিলাকে ম্যানেজ করতে। এদিকে ইসরাত ও আসার সময় হয়ে গেছে। একা একা বসে বসে তানবীর আর শিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম তারা আমার দিকে আসছে। তানবীর আর শিলা আমার কাছে এসে দাঁড়িয়েছে। দোস্ত, ও রাজি হয়েছে, তোরা এক জায়গায় গিয়ে নিরিবিলি কথা বল যা। হাই, আমি ইমন। হ্যালো, আমি শিলা। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। জি, আমারও। ওই, তোরা পরিচয় পরে নিস, আগে এক জায়গায় গিয়ে কথা বল। ইসরাত আসলে আমি কল দেব। তারপর আমি আর শিলা এক জায়গায় গিয়ে বসলাম, আর আমি আর শিলা কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর তানবীর কল দিল। কি রে, ইসরাত কি এসেছে? মাত্র গেট দিয়ে ঢুকেছে, তোরা অ্যাক্টিং চালিয়ে যা। ওকে। আমি কলটা দিয়ে শিলার হাতটা ধরলাম, আর চোখে পেছনে তাকিয়ে দেখি ইসরাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি ইসরাতকে দেখিয়ে দেখিয়ে শিলার হাত ধরে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার কলার চেপে ধরে পেছনে দিয়ে নিয়ে যাচ্ছে। দূরে তাকিয়ে দেখি তানবীর ভিডিও করছে আর শিলাও হাসছে। ইসরাত কলার চেপে ধরে আর এক জায়গায় নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখি ওর চোখে পানি টলমল করছে। কি হয়েছে, এভাবে কলার ধরে টানছো কেন? ওই মেয়েটাকে? কোন মেয়ের কথা বলছো? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিলে, সেই মেয়েটাকে। ও আচ্ছা, ওর নাম শিলা, আর ও আমার নতুন ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না, শুধু ফ্রেন্ড না, ও আমার নতুন গার্লফ্রেন্ড। কি? এইভাবে কাদার কি আছে? যা সত্যি তাই বলেছি আমি। তুই কি কিছুই বুঝতে পারিস না নাকি? কি বুঝবো আমি? আমিও যে তোকে মনে প্রাণে ভালোবাসি। ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি, ও নাকি আমাকে ভালোবাসে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসা আমাকে পাগল বানিয়ে দিয়েছে।
তোমার যোগ্য আমি নই, তাই আমার চেয়ে ভালো কাউকে নিজের জীবন সাথী হিসেবে পাবে তুমি। না, আমার কাউকে লাগবে না, আমার শুধু তোমার ভালোবাসাটা হলেই হবে। এর মাঝে তানবীর আমাদের মাঝে আসলো। কিরে কি হয়েছে এখানে? দেখ না, ইসরাত পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলছে। কি হয়েছে ইসরাত, তুমি এমন করছো কেন? ভাইয়া আপনি ইমনকে একটু বুঝিয়ে বলেন না প্লিজ, ও কেন আমাকে বুঝতে চায় না। ওকে আমি দেখছি ব্যাপারটা। তানবীর আমার হাতটা টান দিয়ে আর এক জায়গায় নিয়ে আসলো। কি রে, এই জায়গায় নিয়ে আনলি কেন? তুইও ইসরাতকে ভালোবাসিস, আবার ইসরাত তোকে ভালোবাসে। তো ও যেহেতু মনের কথা বলেই ফেলেছে, এবার তুমিও বলে ফেলো। পাগল নাকি তুই? কেন, আমি খারাপ কিছু বললাম নাকি? আমার পক্ষে ইসরাতকে মেনে নেওয়া সম্ভব নয়। কেন, তুই তো ওকে ভালোবাসিস। সেই জন্যই তো ওকে মেনে নেব না। মানে? আমি জানি ও আমার কাছে সুখী থাকবে না, আর অনেক ভালো ভালো ছেলে তার পেছনে ঘুরে, তাই আমার প্রয়োজন নেই। তুই বুঝতে পারছিস না? আমার আর কিছু বোঝার নেই, তুই প্লিজ এইসব নিয়ে কথা বলবি না। ওকে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমি কোনো কথা না বলে ইসরাতের সামনে গেলাম। দেখো, আমি তোমাকে মেনে নিতে পারবো না। কেন পারবে না? আমার মাঝে কি কমতি আছে? ভাইয়া আপনি একটু বুঝিয়ে বলেন প্লিজ। তানবীর আমাকে কি বোঝাবে? আমি তোমাকে ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুমি যে আজকে এমন কাজ করবে এইটা আমার কল্পনার বাইরে। আমি তোমাকে আগে থেকে ভালোবাসতাম, কিন্তু ভয়ে প্রকাশ করি নাই। তাহলে আজ কেন করেছো? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ করাটা ভুল হয়েছে। ইসরাত কিছু না বলে চুপচাপ কাঁদতে লাগলো, আর পাশে তার বান্ধবীরা চলে আসছে। আমি যে পারবো না তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট সহ্য করতে। তাহলে আমি কি করব? আর কোনোদিন আমার সামনে ভালোবাসার কথা বলবো না। তাহলে আমাকে তুমি মেরেই ফেলো, আমার আর এই দুনিয়া ভালো লাগছে না। এইসব কথা বলে লাভ নেই, আজ স্পষ্টভাবে বলছি, আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবে না। ইসরাত চুপচাপ কথাগুলো শুনছে আর নীরবে কাঁদছে। কিছু হয়তো বলতে চাইছে, আমি না শুনে চলে আসলাম কলেজের বাইরে। আমার সাথে তানবীরও চলে আসছে। কিরে, আজকে ক্লাস করবি না? না, আজকে ভালো লাগছে না। ইসরাতকে এইভাবে কষ্ট না দিলেই পারতি। কি করব বল? ও আমার সাথে মিলিয়ে চলতে পারবে না, আর ও আমার চেয়ে ভালো কাউকে পাবে, তাই আমি ওর লাইফ থেকে দূরে চলে যাচ্ছি। ও তো তোকে মনে প্রাণে ভালোবাসে। সবটাই আবেগ। ও এতক্ষণ যা বললো সবটাই আবেগ দিয়ে বলেছে। তাই বলে কি মেয়েটাকে এইভাবে কষ্ট দিবি? যদি ইসরাতের ভালো চাওয়াতে ওর কষ্ট লাগে, তাহলে আমার কি করার আছে? তুই যে মাঝে মাঝে কি করস আল্লাহ ভালো জানে। হয়েছে, তুই বাড়িতে যা। তানবীর চলে গেল ওর রাস্তায়, আমি চলে আসলাম আমার রাস্তায়। বাসায় এসে ঢুকতেই, আরে সাহেব, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আজকে ভালো লাগছিল না, তাই ক্লাস না করে চলে আসলাম। ও, কিছু বানিয়ে দিব? না, এখন লাগবে না, পরে দিস। আমি রুমে এসে দেখি মোবাইলটা চার্জ নেই, তাই মোবাইলটা চার্জ দিয়ে একটা বই নিয়ে বসলাম। কিছুতেই মন বসছে না, বারবার ইসরাতের কথাগুলো মনে পড়ছে। ইসরাতকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু ও আমাকে কি ভেবেছিল? আজকে যে কাজটা করলাম, এটা ঠিক করলাম? ইসরাতকে কি বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি? আমার মতো বস্তি ছেলের সাথে ওর মানায় না, ও আরো ভালো ছেলে পাবে। আজ সব আবেগ দিয়ে কথা বলছে, এইগুলো ভাবছি, কিছুই ভালো লাগছিল না। পড়ায়ও মন বসছে না, তাই শুয়ে এলাম। হঠাৎ মোবাইলটার কথা মনে পড়লো, তাই মোবাইলটা অন করলাম। অন করে দেখি তানবীর অনেকগুলো কল দিয়েছে, আর অচেনা নাম্বার থেকে অনেক কল আসলো। আমি তানবীরকে কল দিলাম। কি রে, এত কল দিলি কেন? তোর মোবাইল বন্ধ কেন? চার্জ নেই, তাই চার্জ দিয়ে শুয়ে রয়েছি। তুই এখন কই? আমি তো বাসায়। খবর কিছু জানোস? কিসের খবর? ইসরাতের ব্যাপারে। না তো, কেন, কি হয়েছে ওর? তুই তাড়াতাড়ি ইসলামিয়া হাসপাতালে আয়। কেন? ইসরাত আত্মহত্যার চেষ্টা করেছে, তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলাম। তানবীরের কথা শুনে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কি বললো তানবীর এটা? ইসরাত কিভাবে এত বড় কাজ করলো? যতই কষ্ট দেয় না কেন, আমি তো ওকে ভালোবাসি। আমি দ্রুত মোবাইলটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। হাসপাতালে গিয়ে রিসিপশন থেকে ইসরাতের ক্যাবিন নাম্বারটা নিয়ে ইসরাতের ক্যাবিনের দিকে রওনা দিলাম। ক্যাবিনের সামনে যেতে দেখি তানবীর আর ইসরাতের পরিবার দাঁড়িয়ে আছে, সাথে স্যারও আছে। স্যার আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। জানি না স্যারকে কি বলে সান্ত্বনা দিব। আজ আমার জন্য সব হলো, আমি নিজেকে আজ কিভাবে ক্ষমা করব? স্যার আপনি কাঁদবেন না, নিজেকে শক্ত করুন। আমি জানি বাবা তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু ইসরাত তোমাকে সত্যিই খুব ভালোবাসে। স্যারের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে স্যার আমাদের ব্যাপারে সব জানে? হয়তোবা। ডাক্তার কি বলেছে?
ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম ডাক্তারের জন্য, কখন ইসরাতের সাথে দেখা হবে সেজন্য মনটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আপনাদের মাঝে ইমনকে? আমি ইমন। কেন, কি হয়েছে? রোগী জ্ঞান ফিরেছে আর বারবার আপনার নাম ধরে ডাকছে, আপনি গিয়ে দেখা করে আসুন। ডাক্তার চলে গেল। ইসরাতের পরিবারের সবাই ক্যাবিনে ঢুকে গেল, শুধু দাঁড়িয়ে রইলাম আমি আর তানভীর। কিরে ভিতরে যা। কোন মুখে আমি ইসরাতের সামনে দাঁড়াবো? আমি যে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। তোকে আমি বলেছিলাম যে মেয়েটা তোকে ভালোবাসে অনেক, তারপরও কেন তুই ওকে বুঝিসনি? সব আমার ভুল ছিল। আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে কিভাবে নিজেকে ক্ষমা করব? এসব বাদ দিয়ে মেয়েটা কাছে যা, মেয়েটা তোকে ডাকছে। না রে, ওর সামনে আর যাব না। ও হয়তো রাগ করে আছে আমার উপর। না ইমন, ও তোমার উপর কোনো রাগ করে নাই। পিছনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছেন। ইসরাত কেমন আছে স্যার? ভালো, মোটামুটি। ও তোমাকে ডাকছে। স্যার কিভাবে যাব আমি ওর সামনে? আজ আমার জন্য ওর এই অবস্থা। ওইসব কথা বাদ দাও আর ইসরাতের কাছে যাও, ও তোমার অপেক্ষা করছে। এই বলে স্যার আর তানভীর আমাকে ক্যাবিনে ঢুকিয়ে দিল। আমি প্রবেশ করতে ইসরাতের পরিবার ক্যাবিন থেকে বেরিয়ে গেল। ইসরাত বেডে শুয়ে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওকে দেখে চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল। ও কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। আমার সাথে কথা বলবে না? আজ আমার জন্য তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলার সাথে সাথে ইসরাত আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। ওর স্পর্শ পেয়ে নিজের মনকে সামনে রাখতে না পেরে চোখের জল ছেড়ে দিলাম। ইসরাতও শক্ত করে ধরে আছে আর কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? ইসরাত আমাকে হঠাৎ ছেড়ে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। তুমি এসেছো? আমি হয়তো ভাবছি যে চিরতরে তোমাকে না, এমন কথা বলবা না। তুমি আমাকে একা বলে কোথায় যাবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি কিভাবে তোমার পাশে অন্য মেয়েকে সহ্য করব? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। না, তুমি মিথ্যা বলছো। যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এইভাবে কষ্ট দিতে না। এই বলে ইসরাত মুখটা ঘুরিয়ে ফেললো। আমি ইসরাতের থুতনি ধরে মুখটা আমার দিকে ফিরিয়ে আনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি। তোমাকে কষ্ট দিয়ে যে আমি বেশি কষ্ট পেয়েছি। তুমি কষ্ট পাবে কেন? তোমার তো নতুন গার্লফ্রেন্ড আছে। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ওইগুলো সব নাটক ছিল। নাটক মানে? তাহলে সব শোনো। ইসরাতকে আজকে সব ঘটনা খুলে বললাম। তাহলে এইটা ছিল কাহিনী? হুম। তবে রে। এই বলে ইসরাত আমার বুকে কিল ঘষে মারতে লাগলো। এই কি করছো? আমার লাগছে তো। লাগুক, আজকে তোমাকে মেরেই ফেলবো। পারবে আমাকে ছাড়া থাকতে? এই কথা শোনার পর ইসরাত মারা বন্ধ করে দেয় আর আবার আমাকে জড়িয়ে ধরে। না, কখনোই পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তাহলে আজ আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? যদি তোমার কিছু হতো তাহলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে যেতাম। সরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। প্রমিস করো। প্রমিস। আজ সারাদিনে কিছু খেয়েছো? খেয়েছি। না, আজকে তুমি কিছুই খাও নাই, তোমার মুখ বলে দিচ্ছে। না, খেয়েছি সত্যি। একদম মিথ্যা বলবা না। কেন খাও নাই? এখন বাসায় গিয়ে খাবো। ওকে, তাহলে তুমি বাসায় যাও আর খেয়ে আমাকে কল দিবা, তারপর আমি খাবো। আমি কখন খাই তার ঠিক নাই, বরং তুমি খেয়ে নাও। না, আগে তুমি তারপর আমি। এখন বাসায় যাও। ওকে, নিজের যত্ন নিও। বাইরে চলে আসলাম, দেখি সারা তানভীর দাঁড়িয়ে আছে। কথা শেষ হয়েছে? আচ্ছা স্যার, তাহলে আমি বাসায় যাই। সেটাই যাও। দরকার হলে একটু কষ্ট করে জানাবেন, আমি আসার চেষ্টা করব। ওকে। আমি আর তানভীর চলে আসলাম হাসপাতালের বাইরে। কিরে ইসরাত কি বলেছে? পাগলামি করছে, আর কি করবে? ওইরকম একটা মেয়ে পাওয়া খুব কঠিন যে তোর এত খেয়াল রাখে। আচ্ছা, আমি গেলাম তাহলে। ওকে, আমি চলে আসলাম বাসায়। আপনি কোথায় গিয়েছিলেন? একজন অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিলাম। আপনি ফ্রেশ হয়ে বসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। ওকে। রুমে এসে মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে ইসরাতকে কল দিলাম। কল দিতে দেরি, কিন্তু রিসিভ করতে দেরি হয় নাই। হয়তো আমার অপেক্ষায় ছিল। এই আমি খেয়েছি, তুমি এবার খেয়ে নাও। সত্যি খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, আমি খেয়েছি। ওকে, তাহলে আমিও খাবো। খাওয়ার পর আবার কল দিব।
ওকে বাই। বাই, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুমানোর আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠলাম বিকেলে, মোবাইলটার দিকে তাকিয়ে দেখি ইসরাত অনেকগুলো কল দিয়েছে। আমি আবার কল দিলাম ইসরাতকে। এতগুলো কল দিয়েছে কেন? তোমাকে না বলেছি খাওয়ার পর কল দিবা? উফ, মনে ছিল না, আসলে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছি। তোমাকে এখন কাছে পেলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। না, ফাটিয়ে দিলে তো আমাকে দেখতে খারাপ লাগবে। তখন কি তুমি প্রেম করবে? করব। আচ্ছা, আমি কি এখন আসবো হাসপাতালে? না থাক, তোমার কষ্ট করে আসতে হবে না, কাল আমাকে রিলিজ করে দিবে। ওকে, তোমার পরিবার আছে না তোমার পাশে? না, শুধু বাবা আছে পাশে। আচ্ছা, স্যার কিভাবে জানে আমাদের ব্যাপারে? আমি বাবাকে সব জানিয়েছি। পাগল নাকি? তুমি আমাদের ব্যাপারে কেন বলেছো? বলেছি ভালো হয়েছে, তোমাকে কাছে পেতে আর কষ্ট হবে না। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে থাকো কিভাবে? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, বাবা এসেছে। ওকে বাই। ইসরাতের সাথে কথা বলার পর ছাদে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যায় রুমে এসে শাহানার তৈরি করা কিছু খাবার খেলাম। একটা বই নিয়ে বসলাম, হঠাৎ মামা কল দিল। হ্যাঁ মামা, বলুন। কিরে, কি খবর? এই তো ভালো, তোমাদের কি খবর? এই তো আছি কোনো রকম। থাকতে কোনো সমস্যা হচ্ছে? না, একদম না। আপনারা আসবেন কবে? আমরা আসবো কয়েকদিন পর। তুই সাবধানে থাকিস, আর যা যা খেতে মন চাইবে শাহানাকে বলিস। ওকে, বলবো। তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কতক্ষণ পড়লাম। তারপর রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফিরে এসে নাস্তা করে তানবীরের সাথে কলেজে চলে আসলাম। ইসরাতের সাথে কথা হয়েছে তোর? কাল বিকেলে হয়েছে, আর হয় নাই। তা ওকে রিলিজ দিবে কবে? আজকে দিবে। ও, এই জন্য তো বলি আজকে প্রিন্সিপাল আসে নাই কেন? আমি যেতে চেয়েছিলাম, বাট ইসরাত না করে দিল। যেদিন ইসরাত ক্লাসে আসবে তুই সেদিন সবার সামনে ইসরাতকে প্রপোজ করবি। কি পাগল হয়েছিস নাকি? মেয়েটা নিজের ভালোবাসার জন্য প্রাণটাও দিতে রাজি, আর তুই কিনা প্রপোজটাও করতে পারবি না? না না, আমি পারবো না। না, তোকে পারতে হবে। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নেই, তুই প্রপোজ করবি, এটাই শেষ কথা। ওকে, করব। মনে থাকে যেন। চল এখন ক্লাসে যাই। চল। ক্লাস সবগুলো করলাম, কিন্তু আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। বারবার ইসরাতকে মিস করতে লাগলাম। তবুও সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ইসরাতকে কল দিলাম। কি মিস্টার ইমন, এই প্রথম আপনি আমাকে কল দিলেন? খুব মিস করছি তোমায়, তাই কল দিলাম। তা আজকে এত মিস করার কারণ? সেটা জানি না, কিছু ভালো লাগছিল না, তাই কল দিলাম। তা আমার সাথে কথা বললে বুঝি ভালো লাগবে? অনেক। আচ্ছা, তুমি কি বাসায় নাকি হাসপাতালে? এই তো কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে আসলাম। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি না হয় পরে কল দেবো। কেন, তোমার না মন খারাপ? তাহলে কল কাটবা কেন? তোমার কণ্ঠটা শুনে মনটা ভালো হয়ে গেছে। তাই বুঝি? আচ্ছা, বাই। ওকে বাই, লাভ ইউ। ইসরাতের সাথে কথা বলে কিছুক্ষণ রেস্ট নিলাম। বাইরে যাব, তখনই শাহানা বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? একটু বাইরে যাচ্ছি, মায়ের কবর জিয়ারত করতে। ও আচ্ছা, সাবধানে যাইয়েন। আমি চলে গেলাম মায়ের কবরের পাশে। গিয়ে কতক্ষণ কবর জিয়ারত করলাম। জিয়ারত শেষে একটা ভূতে গেলাম। মামার দেওয়া কার্ড দিয়ে বেশ কিছু টাকা তুললাম। সেই টাকা দিয়ে চাচার পরিবারের জন্য কাপড় চোপড় আর কিছু খাবার নিয়ে যাচ্ছি। চাচার ঘরে ঢুকতেই, আরে বাবা, কি খবর তোর? এই তো চাচা ভালো, আপনাদের কি খবর? এই তো ভালো। তোর মামারা কি এসে গেছে? না, আরো কয়েকদিন পর আসবে। ও, এই নিন চাচা, এইগুলো আপনাদের জন্য এনেছি। এই বলে চাচার জন্য আনা পাঞ্জাবি আর লুঙ্গি তার হাতে দিলাম। তুই আবার এইগুলো আনতে গেলি কেন? চুপ থাকেন, যা এনেছি দেখেন পছন্দ হয় কিনা। চাচা পাঞ্জাবি আর লুঙ্গিটা নেড়ে চেড়ে দেখে বলল, বাহ, খুব সুন্দর তো, আমার পছন্দ হয়েছে। আপু, এই নে, এগুলো চাচির জন্য এনেছি, আর এইখানে তোর জন্য এনেছি। আচ্ছা, আমি মাকে দিচ্ছি। দেখ তোর জামা তোর পছন্দ হয়েছে কিনা। অপু জামা দেখে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে, এইখানে খাবার আছে, খেয়ে নিস। তুই এত টাকা খরচ করতে গেলি কেন? আপনি বেশি কথা বলেন। আমি এগুলো আমার বাবা মার ভাইয়ের জন্য এনেছি। চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল খুশিতে। তিনি হয়তো আমার মুখ থেকে এমন কথা আশাই করে নাই। আরে কাঁদছেন কেন? তুই আমাদের রক্তের কেউ না, তবুও তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমি কিভাবে শোধ করব? কি সব পাগলের মতো বলছেন?
আমি তো আপনার ছেলে, আর ছেলের কাছে কি বাবা মা কোনোদিন ঋণী থাকে? খেয়েছিস কিছু? আমি খেয়ে এসেছি। ও, চাচার পরিবারের সাথে এইভাবে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। আসতে আসতে রাত হয়ে গেছে, তাই একটু পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে। পড়ার ফাঁকে গিয়ে খাবারটাও খেয়ে আসলাম। হঠাৎ ইসরাতের কল আসলো, সাথে সাথে রিসিভ করলাম। তোমার অভ্যাস হয়ে গেছে তাই না? কিসের অভ্যাস? এই যে আমাকে এত রাতে কল দিয়ে প্রেমালাপ করতে। হয়েছে। তোমার সাথে কথা না বলে আমার রাতটা ভালো যায় না। তাই বুঝি? এই কাল আমি কলেজে আসবো। পাগল নাকি? তোমার অবস্থা খারাপ। আবার তুমি কলেজে আসবে কেন? মোটামুটি সুস্থ হয়েছি তাই আসবো। না না, এত তাড়াতাড়ি আসার দরকার নেই, আরো কয়েকদিন রেস্ট থেকো। না, আমি কালই আসবো, আর আমার খেয়াল রাখবি তুমি। ওকে, রাখবো। দেখবো কেমন খেয়াল রাখতে পারো। রাতে খেয়েছো? খেয়েছি। তুমি খেয়েছো? খেয়েছি। এই আমার না খুব ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমাও, কাল কলেজে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। সকালে উঠে ফিরে এসে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢোকার আগে তানবির ডাক দিল। কি রে, এইখানে ডাকলি কেন? চল ভেতরে যাই। ইসরাত এসেছে আজকে কলেজে। তো কি হয়েছে? তুই কি ভুলে গেলি নাকি যে ইসরাত আসলে তোকে ইসরাতকে প্রপোজ করতে হবে? দোস্ত, আজকে মাফ করে দে, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দাঁড়া এখানে। আমাকে দাঁড়া করিয়ে দিয়ে তানবির একটা ফুলের দোকান থেকে অনেকগুলো ফুল কিনে আনলো। এই নে ফুলগুলো রাখ, এইগুলো দিয়ে আজকে প্রপোজ করবি। তুই যে আজকে কি শুরু করলি? তুই ওর কাছে গিয়ে কোনো কথা বলবি না, সোজাসুজি গিয়ে প্রপোজ করবি, তারপর কথা বলবি। ওকে। আমি আর তানবির ফুলগুলো হাতে নিয়ে কলেজে প্রবেশ করলাম। ইসরাত আর তার ফ্রেন্ডরা বসে আছে এক কোণে। আমি আর তানবির এগোতে লাগলাম তাদের দিকে। যত ইসরাতের কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ইসরাতের সামনে গিয়েই ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, আর ফুলগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, হবে কি আমার ছোট বাবুনির আম্মু, তোমার শাড়ির কুচিটা ধরার দায়িত্বটা কি আমাকে দেবে? দুজনে এক আকাশের নিচে বসে চাঁদ দেখার সুযোগ করে দিবে, সারা জীবন ভালোবাসতে দিবে। এইগুলো বলে ইসরাতের দিকে তাকালাম। ও এতটাই খুশি হয়েছে যে সাথে সাথে ওর চোখ দিয়ে পানি পড়ে গেল। ইসরাত আমার হাত থেকে ফুলগুলো নিল। সবাই আমাদের হাত তালে দিয়ে অভ্যর্থনা জানালো। ইসরাত হঠাৎ এমন কাজ করে বসলো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? তোমাকে কাছে পেয়েছি আর ছাড়বো না। তাই বলে কি সবার সামনে দেখাতে হবে নাকি? কি হয়েছে তোদের ভালোবাসা? তানবীরের কথা শুনে ইসরাত আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় দাঁড়িয়ে আছে। যা, তোর আলাদা গিয়ে কথা বল। আমি আর ইসরাত সবার থেকে কিছুটা দূরে এসে কথাগুলো বলতে লাগলাম। আজ হঠাৎ প্রপোজ করলে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? ধুর গাধা, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজকের পর থেকে তুমি আমার। আমাকে কখনো হারাতে দিবে না তো? না, কখনো তোমাকে হারাতে দিব না। শরীর ঠিক আছে? ক্লাস করতে পারবা তো? শরীর একদম ঠিক আছে। চলো ক্লাসে যাই। চলো। আজ থেকে প্রতিদিন আমার সাথে বসতে হবে। ওকে, বসবো। সবাই চলে আসলাম ক্লাসে, আর এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। তাকিয়ে দেখি কাজটা ইসরাতের। এই কি করছো? ক্লাসে স্যার আছে। আমার ভালো লাগছে না, তাই তোমাকে জানাচ্ছি। স্যার দেখলে সমস্যা হবে। দেখলে আমার কি? আমি এখন তোমার কাঁধে ঘুমাবো। এই বলে ইসরাত আমার কাঁধে ঘুমিয়ে পড়লো। আমি ওকে দ্রুত সরিয়ে দিই। কি হলো, সরলা কেন? এটা ক্লাস, স্যার দেখলে সমস্যা আছে, বুঝতে পারছো না কেন? ওকে, তাহলে পরে মাথায় রাখবো। ওকে। দুজনে ক্লাস করলাম মন দিয়ে। ছুটির পর সবাই সবার বাসায় চলে গেল। আমিও আবার বাসায় চলে আসলাম। এসে ফিরে এসে খাবার খেয়ে নিলাম, দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম বিকেলে। উঠে একটা উপন্যাসের বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ ইসরাতের কল। বলো। এই তুমি এত কিপটা কেন? আমি আবার কি করলাম? তুমি আমাকে কোনো দিন নিজে থেকে কল দিয়েছো? কোনো দিন? ও, তার জন্য কিপটে বলছো? আমি জানি যে তুমি কল দিবা, তাই আমি দেই নাই। যদি আমি কল না দেই তাহলে তুমি দিবা? আমি দিব। থাক, আর বলতে হবে না। এখন কি করছো? এই তো একটা উপন্যাসের বই পড়েছি। তুমি কি করছো? তোমার কথা ভাবছি। তা কি ভাবছো? অনেক কিছু ভাবছি, কিন্তু তা এখন বলা যাবে না। ওকে, বইলো না। চলো না, আমরা একদিন ঘুরতে যাই। কয়েকদিন আগে তো ঘুরে আসলাম, আবার যাব? যাব।
তোমার সাথে ঘুরতে খুব ভালো লাগে। ভালো লাগলে তো আর হবে না, পড়াশোনাটাও তো করতে হবে। এই পরে কথা বলি, মা আসছে রুমে। আচ্ছা যা বাবা, কলটা কেটে দিল। ভালোই তো কথা চলছিল। শাশুড়ি আম্মা আসার আর সময় পেল না, একটু পর মামা কল দিল। হ্যাঁ মামা বলেন। আমরা তো আজকে শহরে ফিরছি। আপনারা তো বলেছিলেন আরো কয়েকদিন পর আসবেন। কিন্তু আমার কাজ পড়ে গেছে, তাই দ্রুত সবাই চলে আসছি। ওকে, আপনারা এখন কোথায়? এই তো আর 1 ঘন্টার মধ্যে আমরা বাসা গিয়ে উঠবো। ওকে, সাবধানে আসেন। আচ্ছা। কল কেটে দিয়ে আমি আমার রুমে গিয়ে ব্যাগগুলো গোছাতে লাগলাম। 1 ঘন্টা পর মামা আর তার পরিবার চলে আসলো। ওদের সাথে কিছু কথা বলে আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, তখনই মামা বলে উঠলো, কিরে কই যাচ্ছিস ব্যাগ নিয়ে? আমি আমার ঠিকানায় বস্তিতে ফিরে যাচ্ছি। আমরা এখন এসেছি, তুই কাল যাস। সরি মামা, তুমি মামি আর নানিকে বলে দিও আমি চলে যাচ্ছি। মামা আর কিছু বললো না। আমি ভূত থেকে কিছু টাকা তুলে চলে আসলাম বস্তিতে। বস্তিতে এসে আমি আমার ঘরে ঢুকে ব্যাগ রেখে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। এমন সময় আমার ঘরের দরজায় কে জানি টোকা দিতে লাগলো। দরজা খুলে দেখি চাচা বাইরে দাঁড়িয়ে আছে। চাচা আমাকে দেখেই, কিরে তুই এসেছিস? একটু আগে এসেছি, কিছু বলবেন নাকি? না, ঘরের সামনে দিয়ে যেতে ভিতর থেকে আওয়াজ আসছিল, তাই দেখছি যে ভিতরে কে। আচ্ছা চাচা, আমি কাজ করছি, কাজ শেষ হলে আজ আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা। এই বলে চাচা চলে গেল। আমি ঘর পরিষ্কার করে বাইরে থেকে কিছু খাবার কিনে চাচার ঘরে গেলাম। কিরে তোর কাজ শেষ? শেষ। ওইখান থেকে চলে আসছিস নাকি আবার যাবি? চলে আসছি, মামার পরিবার চলে আসছে গ্রাম থেকে। ও আচ্ছা, বস, একসাথে খাবার খাই। এই নেন, আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি। তুই আবার কিনে আনতে গেলি কেন? আপনাদের সাথে বসে খাবো তাই কিনে আনলাম। ও আচ্ছা, বস এইখানে। তারপর চাচার সাথে বসে কিনে আনা খাবারগুলো জমিয়ে খেতে লাগলাম। খাওয়ার পর আমি আমার ঘরে চলে আসলাম, পড়তে লাগলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আমার আর ইসরাতে প্রেম আগের চেয়েও মজবুত হয়েছে। একজন যেন আর একজনের পরিপূরক। একদিন কথা না বলে থাকতেই পারে না। এইভাবে আমাদের পরীক্ষাটাও শেষ হয়ে যায়। প্রতিদিনকার মতো আজকেও তানবীরের সাথে আড্ডা দিতে ভুল হয় না। কিছুক্ষণ পর ইসরাত এসে আমাদের সাথে যোগ দিল। ইমন, তোমার সাথে আমার কথা ছিল। বলো। একটু দূরে আসবে? ওকে। ইসরাত আর আমি তানবীরের কাছ থেকে একটু দূরে চলে আসলাম। কি হয়েছে এবার বলো। আমার আর সহ্য হচ্ছে না, এবার আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তো তোমারই আছি, আর কিভাবে পেতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা খুব শীঘ্রই বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি তো এখন বিয়ের প্রস্তুতি নেই নাই। নাও, নাই ভালো কথা, এখন থেকে নাও। পড়াশোনাটা শেষ করি আগে, তারপর না হয় এইসব নিয়ে ভাবা যাবে। আমার বিয়ের পর তো পড়তে পারবো, তাই তো এত কথা বলে লাভ নাই। আর সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছি। দূর, বাদ দাও এইসব কথা। আমি অলরেডি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দিয়েছি। বাবা রাজি আছেন। এখন তোমার মতামত কি? তুমি স্যারকে এইসব কেন বলেছো? বলেছি, বেশ করেছি। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা এখন বলা যাবে না, পরে বলবো। এই বলে ইসরাত চলে গেল আমার সামনে থেকে। ইসরাতের বলা সব কথা আমার মাথার উপর দিয়ে গেল। ও কি বললো কিছুই বুঝতে পারতেছি না। আউট। কিরে কই হারিয়ে গেলি? এই শালা, তুই আমার চিমটি কাটলি কেন? তোকে সে কখন থেকে ডাকছি, তুই শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছিস। তাই বলে কি এত জোরে চিমটি দিবি? ওকে বাবা, সরি। এখন বল, ইসরাত কি বলেছে? ইসরাতের কথা ভাবছি রে। সে কি যে বলে গেল সেটা ভাবতে শরীরটা কাঁটা দিয়ে উঠছে। তা তো বুঝলাম, বাট কি বলেছে সেটা তো বললি না। ইসরাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই বল আমি এখন কি করি? সত্যি? সাবাস, ইসরাত একটা কাজের কথা বলেছে। তোর বিয়েতে অনেক মজা করব। শালা, আমি আছি টেনশনে আর তুই আসিস মজা নিয়ে। ঠিকই তো, এবার তোকে বিয়ে করতেই হবে। ইসরাতের সাথে আমি একমত। শালা, তুইও তো দেখছি ইসরাতের মতো পাগল হয়ে গেছিস। পাগল হয়েছে কিনা জানি না, তবে আমি জানি এবার তোকে বিয়ে করতেই হবে। ওকে, দেখা যাবে, এইসব নিয়ে পরে ভাবা যাবে। আর এখন ক্লাসে চল। চল। আমি আর তানভীর গিয়ে ক্লাস করতে লাগলাম। আমি মাঝে মাঝে ইসরাতের দিকে আর চোখে তাকাচ্ছি। সে আজ আমার দিকে মোটেও তাকাচ্ছে না। সে আছে তার বান্ধবীদের নিয়ে। ইসরাতকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে। ক্লাস সবগুলো করে বসিতে আসার সময় ইসরাত দূর থেকে বলে দিচ্ছে, সারপ্রাইজের জন্য অপেক্ষায় থাকো। আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই চলে যায়। আমিও 7-5 না ভেবে চলে আসলাম।
বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা হোটেলে গেলাম। সেখান থেকে কিছু খাবার খেয়ে আবার বস্তিতে ফিরে আসলাম। আজকে সারাদিনও চাচার সাথে দেখা হয়নি, হয়তো তিনি এখনও রিক্সা চালাচ্ছে। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে বিকেলে উঠে বস্তির ওলে গেলে দিয়ে কতক্ষণ হাঁটলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। ঘরে এসে সাথে সাথেই পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর কেউ জানি আমার দরজায় টোকা দিল। আমি বই বন্ধ করে দরজা খুলেই অবাক হয়ে যাই। এ কি, ওনারা আমার ঘরের সামনে কি করছে? আমার সামনে ইসরাত, স্যার আর মামা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আপনি? বাইরে দাঁড় করে রাখবে নাকি ভিতরে আসতে দেবে? ও সরি, আসুন, আপনারা আসুন। ওনারা ভেতরে এসে বসলো। ইসরাত ঘরে ঢোকার সময় আমাকে একটা চোখ টিপ দিয়ে ঢুকলো। স্যার আমার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বস্তির মধ্যে এমন একটা রাজকীয় রুম দেখে খুব দুষ্কর ব্যাপার। তো স্যার, আমার মতো গরিবের ঘরে আপনারা 3 জন আসলেন, আমি কিভাবে যে আপনাদের আপ্যায়ন করবো তা ভেবেই পাচ্ছি না। কে বলেছে তুই গরিব? তুই ইচ্ছে করে গরিব সেজেছিস। হয়েছে, বাদ দাও, এখন কাজের কথা বলা যাক। কাজের কথা? তাও আবার আমার সাথে? কেন, বলতে পারি না? না, কেন পারবেন না? আপনারা বলুন। আমি জানি তুমি ইসরাতকে ভালোবাসো আর ইসরাত তোমাকে ভালোবাসে। ইসরাতের দিকে তাকিয়ে দেখি ও এক কোণে দাঁড়িয়ে আছে আর মিটি করে হাসছে। তোমার মামা তো আমার ফ্রেন্ড হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসরাতের সাথে তোমার বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিতে। কিন্তু স্যার, আমি বিয়ের জন্য নিজেকে এখনো গুছিয়ে নেই নাই। সমস্যা কি? এখন থেকে গুছিয়ে নে, তাহলে হবে। দাঁড়ান, আমি একটু আসছি। বলে আমি চাচার ঘরে গিয়ে চাচাকে ডেকে আনলাম। চাচাকে সবার সামনে উপস্থিত করলাম। কে উনি? আমাকে যখন বাড়ি থেকে বের করে দেয়া হয় তখন এই ব্যক্তি আমাকে বাবা মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। ও, আমি চাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার মতামত গ্রহণ করতে। শিওর। আমি চাচাকে সব খুলে বললাম। তুই বিয়ে করবি, এটা তো খুব ভালো কথা। অন্তত আমার জীবন থাকতে তোর বিয়ে দেখতে পারবো। চাচা তুমিও? আমি চাচ্ছি এখন বিয়ে না করতে। কেন? পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় ভাবা যাবে। না, ওনারা যা বলেছে তাই হবে। কিন্তু চাচা? আর কোনো কিন্তু নেই, তুই বিয়ে করবি, এইটাই শেষ কথা। আর যদি না করস তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। চাচার কথা শুনে খুব অবাক হয়ে যায়। চাচা আমাকে এত বড় কথা বলতে পারলো। ওকে, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই হবে। এই কথা বলার পর সবার মুখে হাসি ফুটে উঠলো। তাহলে আমরা সামনের শুক্রবারে ওদের বিয়ের দিন ঠিক করতে পারি? তাই ভালো। আপনার কি কোনো মত আছে নাকি? না, আমার কোনো মত নেই, আপনারা যা ঠিক করবেন তাই হবে। এইভাবে তাদের সবার কথা চলতে লাগলো। আমার আর ইসরাতের বিয়ের দিনও ঠিক হয়ে গেল। বিয়ে হবে আমার নিজের বাসায়। বিয়ের পর থেকে ইসরাতকে নিয়ে আমি সেই বাড়িতেই থাকবো। সবাই কথাবার্তা বলে চলে গেল। ওদের কথা ভাবতেই আজ আর পড়া ঠিক মতো হলো না, তাই চাচার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তবে চাচাকে খুব খুশি লাগছে আমার বিয়ের কথা শোনার পর থেকে। ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে তানবীরের কাছে যেতেই, তাহলে মামা বিয়ে তুমি করছোই তাই না? কি আর করার, সামনের শুক্রবার বিয়ে ঠিক হয়েছে। সাবাস, তোর বিয়েতে সেই লেভেলের মজা করব। ওকে করিস, তোর দায়িত্ব থাকবে বেশি। সেটা তো থাকবেই, বন্ধু বলে কথা। ওই দেখ, ইসরাত তোকে ডাকছে, যা ওর কাছে যা। দূরে তাকিয়ে দেখি ইসরাত তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর আমাকে ডাকছে। আমি কাছে যেতেই, বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। এমন সারপ্রাইজ জীবনেও কল্পনাই করি নাই। ভাইয়া, আপনাদের বিয়েতে কিন্তু আমরা সবাই যাব আর অনেক মজা করব। আরে যাস তোরা। যাক ইসরাত, শেষ পর্যন্ত তোর স্বপ্ন সত্যি হলো। তা তো হতেই হবে। ইমন, তোমার সাথে এখন থেকে বেশি কথা বলবো না, সব কথা বাসর ঘরে। দেখছিস ইসরাত কি বলে? আগে পরিকল্পনা করা আছে দেখছি। এই তোরা চুপ থাক। বাসর রাতে এত আদর নিতে পারবি? এই বলে ইসরাতের ফ্রেন্ডগুলা হাসি শুরু করে দিল। আর কিছু বলবে নাকি আমি যাব? ভাইয়া আবার লজ্জা পেল নাকি? আচ্ছা তুমিও যাও, পরে আবার কথা হবে। আমি চলে আসলাম তানবীরের কাছে। কিরে, ওরা বুঝি তোকে নিয়ে মজা করেছে? তুই কি করে বুঝলি? তোর মুখ আর ওদের হাসি খুশি দেখে বুঝেছি। আরে আর বলিস না, বিয়ে নিয়ে পাগল করে দিল। আর পাগল হোস না, এখন ক্লাসে চল। চল। ক্লাস সবগুলো শেষ করলাম। ইসরাত আজকে আমার সাথে কথাও বলল না। সে তার বান্ধবীদের নিয়ে খুব হাসি মজা করছে। কলেজ ছুটির পর বস্তিতে চলে আসলাম। রাতে হঠাৎ মামা আসলো। আরে মামা, আপনি হঠাৎ এইখানে? আর 3 দিন পর তোর বিয়ে, তাই আমরা চাই তুই আজকে ওই বাসায় যাস। না মামা, কাল যাবো, আজকে না। না, কাল অনেক কাজ থাকবে, তাই এখানে আসতে পারবো না।
তুই এখন আয় আমাদের সাথে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে ঢুকলাম। চাচা চলেন আমার সাথে, আপনারা যাবেন। কই যাব আমরা? মামা আমাকে নিতে এসেছে, 3 দিন পর তো আমার বিয়ে, তাই এই বস্তিতে বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার পর চাচার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের দেখবে? চাচার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছে, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি মাঝে মাঝে আবার আসবো? আমাদেরকে তো ভুলেই যাবি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবেন না। আমি আপনাদের নিতে এসেছি আমার বিয়েতে। এখন কিভাবে যাব? আমরা না হয় কাল যাব সবাই। না, আমার সাথে যাবেন। পাগলের মতো কথা বলিস না, আমরা গুছিয়ে নিতে অনেক সময় লাগবে। তুই আগে চলে যা, আমরা কাল আসবো। আচ্ছা। চাচার রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুধু বইগুলো নিলাম। আপাতত কিছু নেওয়া লাগবে না, আমি কাল একজনকে পাঠিয়ে দিব, সে সব নিয়ে আসবে। আচ্ছা। তারপর হাতে অল্প কয়েকটা বই নিয়ে বস্তির ঘর থেকে চিরতরের জন্য বেরিয়ে গেলাম। সারা বস্তি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বস্তিটা ছেড়ে আসতে খুব কষ্ট লাগছে, বিশেষ করে চাচার পরিবারের জন্য বেশি খারাপ লাগছে। চাচার কথা মনে পড়তে চোখ দিয়ে টপ টপ করে পানি পেরোতে লাগলো। কিছুক্ষণ পর বস্তির গন্ডি পেরিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সবাই আমার কাছে ছুটে আসলো, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। নানি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। রাতে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। রাতে খাবার খেতে বসলাম সবাই একসাথে। এতদিন পর বাড়ির প্রদীপটা জ্বলে উঠেছে। ঠিক বলছেন। ইমন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। তুই আর কোনোদিন আমাদের ছেড়ে যাবি না। আচ্ছা। কিরে, তোরা সবাই আমার দাদু ভাইয়ের বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমাকে তো মেয়ের ছবি দেখালি না। ও মা, পুরো ভুলে গেছি। আচ্ছা, খাবার শেষ করেন, তারপর দেখাবো। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। এসেই ইসরাতের কথা খুব মনে পড়তে লাগলো। কেন জানি না ওকে খুব মিস করতে লাগলাম। পাগলিটার সাথে কথা না বললে দিনটা খারাপ যায়, তাই আর না ভেবে পাগলিটাকে কল দিলাম। কি হলো, কল দিলা যে? তুমি কি ব্যস্ত নাকি? না, আমি তোমার জন্য পুরো ফ্রি, কিন্তু তোমাকে না বললাম যে বাসরাতের আগে কথা বলা যাবে না। সেটা তো তোমার কথা, তোমার সাথে কথা না বললে আমারও ভালো লাগে না। হঠাৎ এত ভালোবাসা আসলো কোথায় থেকে? জানি না, তোমাকে খুব মিস করতে লাগলাম, তাই কল দিয়েছি। আমি এই কয়দিন কথা বলবো না, সব কথা জমিয়ে রাখছি, পরে কথা বলবো। দূর, এটা কোনো কথা? ভাই, গুড নাইট, লাভ ইউ। ও হ্যাঁ, কি মেয়ে রে বাবা, কথা নাকি জমিয়ে রাখবে, পাগলি একটা। ব্যাগ থেকে বই বের করে কতক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফিরে এসে সবার সাথে নাস্তা করলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এমন সময় মামা আসলো আমার রুমে। কিরে, কোথায় যাচ্ছিস? কলেজ যাব, আর কই যাব? সে কি, তোর 2 দিন পর বিয়ে আর তুই এখন কলেজে যাবি? বিয়ে হলে বুঝি কলেজে যাওয়া যায় না? না, সেটা না, আমি চাই আজকে তুই বাসায় থাক। না মামা, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের ইনভাইট করতে হবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাস। ওকে। রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসেই তানবীরের সাথে দেখা। এই নে আমার বিয়ের কার্ড। আরে তুই কার্ড দিলেও যাব আর না দিলেও যাব। কাল চলে আসিস আমাদের বাসায়। ওকে। কাল তো মনে হয় গায়ে হলুদ। দেখেছিস ইসরাত কত খুশি এই বিয়ে নিয়ে? তুই আবার ইসরাতকে কই দেখলি? শালা, তুই এই বয়সে কানা হয়ে গেছিস। ওই যে দেখ, সে তার বন্ধুদের সাথে কিভাবে কথা বলছে। দূর, কিছুই ভালো লাগছে না। কেন? ও আমার সাথে বেশি কথা বলে না, সে নাকি কথাগুলো জমিয়ে রাখছে বাসর রাতের জন্য। মজার কথা বললি? আজকে ক্লাস করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। ধুর বেটা, চল ক্লাসে যাই, তোকে ক্লাসগুলো করতেই হবে। ওকে বাবা, ওকে চল। আমি তোর বাবা হলাম কবে? শালা, ওইটা কথার কথা, তোকে বাবা বললো কে? হয়েছে হয়েছে, এবার ক্লাসে চল। অনিচ্ছা সত্ত্বেও সবগুলো ক্লাস করে চলে আসলাম। বাসায় এসে দেখি চাচা চাচি আর আপুরা এসে গেছেন। আরে চাচা, কেমন আছেন? তুই কাল আসার পর থেকে কিছুই ভালো লাগছিল না, সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। কিচ্ছু হারানো লাগবে না, এখন আসেন আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে আমার রুমে গেলাম। ওরা আমার বাড়ির চারপাশ দেখতে লাগলো। একটা অনুরোধ করব, রাখবেন? আমি চাই তোমরা আর ওই বস্তিতে ফিরে না যাও। মানে হলো আপনারা আজ থেকে এইখানে থাকবে, আর আপনার কাজের ব্যবস্থা আমি করে দেব। শোনো, পাগল ছেলের কথা। আচ্ছা, এই নিয়ে পরে ভাবা যাবে। তুই মাত্র এসেছিস, আগে একটু রেস্ট নে।
আচ্ছা চলেন আপনাদের রুম দেখিয়ে দিই। চাচাকে একটা রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফিরে এসে না খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠতেই দেখি পুরো বাড়িটাকে সাজানো হচ্ছে। বাড়ির বাইরে আর ভেতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাইরে গেলাম, দেখি মামা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই, কিরে সাজানো কেমন হচ্ছে? ভালো। আমার ভাগিনা বিয়ে, তাই ধুমধাম করে পালন করব। আমি আর কথা না বলে চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা, আপনি এইখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত আছে সেটা তো জানতাম না। সব বলে নাই আপনাকে, এটা বলা অহংকারী। তাই বলে এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি? দূর বাদ দেওয়া এগুলা। এইভাবে দিনটি কাটিয়ে দিলাম। আজকে আমার হলুদ সন্ধ্যা। সবাই একে একে আমাকে হলুদ লাগালো। তানবীরও সময় মতো চলে আসছে। বাড়িতে অনেক মেহমান আসছে, পুরো বাড়ি মেহমানে ভরপুর। হলুদের কাজ শেষ করে আমি ছাদে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি তানভীর। কি রে, তুই ছাদে কি করিস? যা গিয়ে ঘুমা। এই প্রশ্নটা তো তোমার করা উচিত ছিল। তুই এখানে বসে বসে কি করছিস? মায়ের কথা খুব মনে পড়ছে রে। কাল আমার বিয়ে, যদি মা থাকতো কি যে খুশি হতো। আন্টি থাকলে হয়তো ওনার চেয়ে বেশি খুশি কেউ হতো না। মায়ের কথা ভাবতেই দু চোখ ভিজে উঠলো। এই পাগল, কাঁদছিস কেন? আজকের দিনে বুঝি কেউ কান্না করে? মায়ের কথা খুব মনে পড়ে গেল। আন্টি যে এখানে আছে ভালো আছে, উনি তোকে দেখছে আর দোয়া করছে। হয়তো বা। গাধা, রাত হয়েছে, এখন ঘুমাতে যা। ওকে, গুড নাইট। এই বলে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হচ্ছে বাড়িতে মেহমান আরো বেশি ভরে গেছে। পুরো বাড়িতে মেহমান থমথম করছে। আমিও অধিকাংশের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর মামা আসলো। এই নে, এইগুলো পরে নে। শেরওয়ানি আর পায়জামা। আমি মামার হাত থেকে ওগুলো নিয়ে পরে নিলাম। বাড়ির সবাই একে একে ইসরাতদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি, মামা আর আমার ফ্রেন্ডরা পরে গেলাম। সেখানে পৌঁছাতে সবাই ঘিরে ধরলো। অনেক কষ্টে ভেতরে প্রবেশ করলাম। অবশেষে বিয়েটা করলাম। ইসরাতকে নিয়ে আসার সময় পাগলিটা অনেক কান্না করেছে, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ওকে গাড়িতে তুলে আমরা এক এক করে চলে আসলাম। পাগলিটা আমার বুকের উপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। মন চাচ্ছে আলতো করে শুয়ে দিই, কিন্তু আশপাশের মানুষ থাকার কারণে পারলাম না। বাসায় এসে সবাই ইসরাতকে ধরে আমার রুমে, মানে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমিও প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখি তানবীর আর ইসরাতের ফ্রেন্ডরা আমার বিছানায় শুয়ে আছে, আর ইসরাত এক কোণে ঘুমটা দিয়ে বসে আছে। কি রে, তোরা এখানে? তোকে না বলেছিলাম যে তোর বাসর রাতে তোর আগে আমি যাব? বলেছিস, এখন যা। কেন যাব? আমরা যাব না। আজ আমরা সারা রাত থাকবো। আরে পাগল নাকি? সারা রাত মানে? যা শুনেছি তাই বল শালা, কি লাগবে তোদের? এই তুই বুঝতে পেরেছিস, এই জন্যই তোকে এত ভালোবাসি। আমাদের সবার 10,000 টাকা দিতে হবে। কি 10,000 টাকা? আমার কাছে তো এত টাকা নাই এখন। তাহলে টাকা জোগাড় করে বাসর করিস, আমরা এখন এইখানে ঘুমাবো। আরে দূর, এই না, আমার কাছে টাকা নেই, কার্ড আছে, যত টাকা লাগে তুলে নিস। এই কথা বলার পর তানবীর আর ইসরাতের ফ্রেন্ডরা কার্ড নিয়ে চলে যাচ্ছে আর বলছে, এই যে আজকে কিন্তু বিড়ালটা মারতে হবে। না, আমি বিড়াল না, ছাগল মারবো আমি। যাই মারিস না কেন, সফলতার সাথে মারিস, নইলে পুরুষ জাতি তোকে ধিক্কার জানাবে। শালা যাবি এইখান থেকে? ওকে ওকে, যাচ্ছি। এই বলে তানবীর চলে গেল। আমি গিয়ে ইসরাতের পাশে বসলাম। আস্তে আস্তে তার ঘুমটা তুললাম। তুলতেই আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে ইসরাতের রূপ এত বেড়ে গেল কেন? অজান্তেই মুখ থেকে মাশাআল্লাহ কথাটা বেরিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বিয়ে করা বউকে দেখছি। তাই বুঝি? তা আগে দেখেন নাই? দেখছি, বাট এই সাথে তো আর দেখি নাই। তাই বুঝি? তা ওরা কত টাকা নিয়েছে? সব শোনার পরও আবার প্রশ্ন করছো? তুমি তো পুরো কার্ড দিয়ে দিয়েছো, না জানি কত খরচ করবে। থাক, সেটা নিয়ে আমাদের ভাবার নয়। আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, তাই আমি চাই দুজনের নফল নামাজ আদায় করতে। সেটাই। তারপর আমি আর ইসরাত দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমে আছে, এতদিনের আজ সব বলবো। না, আজকে শুনবো না। তুমি এতদিন আমার সাথে কথা বলো নাই। না, তোমাকে শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে। হঠাৎ ইসরাত আমার উপর ঝাঁপিয়ে বলল, এই কি করছো? নামও বলছি। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা, শুনবো। আজকে আমাকে অনেক আদর করতে হবে, নিজের বুকে নিয়ে ঘুমাতে হবে।
না, আজকে অনেক ক্লান্ত, তাই আর আদর করতে পারবো না। ওকে, তাহলে এইটাই থাক। আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে লাইট অফ করলাম। ইসরাত যেই কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট দুটো আমি দখল করে নিই। ও আমার স্পর্শ পেয়ে চুপ করে শুয়ে রইল। এরপর দুজনকে জড়িয়ে ধরে, থাক আর বলতে হবে না।